This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিগ ব্রেকিং নিউজ, বছরের শেষে রাষ্ট্রপতি শাসন বাংলায়। আপনারা হয়তো সকলেই জানেন যবে থেকে এসআইআর কিন্তু হবে ভাব বা বিহারে যখন থেকে এসআইআর শুরু হয়েছিল আমরা কিন্তু নানা রকম যে পোস্ট বা নানা রকম মিছিল কিন্তু দেখতে পেয়েছি যে কোনোভাবেই কিন্তু বাংলায় এসআইআর হতে দেব না, অর্থাৎ এসআইআর কিন্তু হবে না, এইরকম কিন্তু ব্যাপারটা ছিল। কিন্তু তারপরও আমরা দেখতে পেলাম যে এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ রিভিশন সেটা কিন্তু চালু হয়ে গেল এবং চালু হওয়ার পর থেকেই নানা বাংলাদেশি অনুপ্রবেশকারী তারা কিন্তু নানা দিক থেকে পালিয়ে যাচ্ছে। আমরা এমনও দেখতে পাচ্ছি কিছু কিছু জায়গায় পুরো মার্কেট কিন্তু খালি হয়ে গেছে, পুরো গ্রাম কিন্তু খালি হয়ে গেছে। তাহলে কত পরিমাণে ঘুষপেটিয়া বাংলাদেশি কিন্তু ছিল। তাহলে এই যে ঘুষপেটিয়াগুলো আছে বা ছিল বা যাচ্ছে বা যেসব অবৈধ বাংলাদেশি ছিল তাদের নামগুলো যে বাদ পড়ছে এবং নামগুলো বাদ পড়ার পরে দেখা যাচ্ছে একটা হিউজ পরিমাণ নাম কিন্তু বাদ পড়ে যাচ্ছে এবং যখন ড্রাফট লিস্ট প্রকাশিত হবে তখন কিন্তু প্রচুর পরিমাণে নাম বাদ পড়ার ফলে তাদের কিন্তু একটা বড়সড় আন্দোলন দেখা যেতে পারে বা বড়সড় কিন্তু বিক্ষোভ বা নির্বাচন কমিশন যে ঘেরাও এগুলো কিন্তু হতে পারে বা এগুলো হওয়ার চান্সেস কিন্তু রয়েছে। যদি এই রকমটা হয় তাহলে কিন্তু আমরা বাংলায় মোটামুটি এই বছরের শেষের দিকে রাষ্ট্রপতি শাসন দেখতে পারি। এই নিয়ে কিন্তু এক মানে মহিলা কিন্তু ইসে করেছেন, জ্যোতিষী মহিলা, তিনি কিন্তু ভবিষ্যৎবাণী করেছিলেন এবং তার ভবিষ্যৎবাণী কিন্তু তাহলে ঠিক হয়ে যাবে, কারণ 2026 সালে নাকি আমাদের দিদিমণি আর মানে ক্ষমতায় থাকবে না, এরকম কিন্তু ভবিষ্যৎবাণী করেছে এবং সাথে সাথে এটাও বলেছে যে মানে চান্সেস রয়েছে যে 2025 সালের শেষের দিকে কিন্তু রাষ্ট্রপতি শাসন বাংলায় হতে পারে। কেননা আমরা সকলেই জানি যে এই যে প্রত্যেকটা রাষ্ট্রের ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা স্টেটের ক্ষেত্রেই কিন্তু বা প্রত্যেকটা মনে করুন যে কি রয়েছে রাজ্যের ক্ষেত্রেই কিন্তু একটা সময়সীমা থাকে প্রত্যেকটা শাসক দলের। তো সেক্ষেত্রে সেই সময়সীমা যদি শেষ হয়ে যায় এবং সেই সময়ের মধ্যে যদি ভোট না হয় বা কোনো প্রার্থী আবার পুনরায় মানে সে না হয়, জায়গাটা না নেয়, তাহলে রাজ্যকে কে চালাবে আমরা সকলে জানি, তখন কিন্তু রাষ্ট্রপতি শাসন চালু হয় যতদিন না বাকি প্রসেসগুলো কমপ্লিট হচ্ছে। তো সেক্ষেত্রে এই যে বছরের শেষের রাষ্ট্রপতি শাসন বাংলায় হতে পারে এই নিয়ে কিন্তু মানে যে ভবিষ্যৎবাণী সেটা কিন্তু সত্যি হয়ে যেতে পারে। এবার এটা তো হচ্ছে ভবিষ্যৎবাণী, সেটাকে তো আমরা গুরুত্ব অতটাও দেব না, কিন্তু আমরা গুরুত্ব কিসে দেবো? গুরুত্ব দেবো আমরা লজিক্যাল ব্যাপারে। লজিক্যাল ব্যাপার কি? ধরুন এই যে এত ভুয়ো ভোটার রয়েছে, আমরা দেখতে পাচ্ছি বিহারের ক্ষেত্রে প্রায় মানে 80 লক্ষর মতো কিন্তু ভোটার বাদ পড়েছে। এবার আমরা বাংলার ক্ষেত্রে বলেছি যে কত মানে ভোটার বাদ হতে পারে, অনেকেই বলছেন যে 2,40,00,000 ভোটার বাদ হবে, অনেকেই আবার দেখি বলছে 1,40,00,000, আবার অনেকে বলছে 1,28,00,000, এইরকম ভোটার কিন্তু বাদ হতে পারে। তো সেক্ষেত্রে এই যে এত পরিমাণ ভোটার বাদ হবে, তাহলে এই যে মনে করুন ভোটারগুলো ছিল, তাহলে এই ভোটগুলো কাউকে না কাউকে তো ভোট দিত, তাই না? তো সেই দল তো চাইবে না কখনোই যে আমার ভোটারগুলো এভাবে বাদ হয়ে যাক বা পরবর্তীতে আমি ক্ষমতায় না থাকি বা পরবর্তীতে আমাকে ভোটে সংঘর্ষ করতে হোক বা আমি নিশ্চিত না করতে পারি আমার সিট। তো সেক্ষেত্রে এই যে বড়সড় যদি আন্দোলন হয়, আমরা দেখেছিলাম 21-এ কিন্তু এরকম হয়েছিল যে পুরো ওই মানে হয় না যে সরকারি জিনিসপত্র ভাঙচুর করা, জ্বালিয়ে দেওয়া, এটা ওটা, এরকম যে ঘটনা, এইরকম যদি ঘটনা ঘটতে শুরু হয় বা এইরকম যদি ঘটনা ঘটে তাহলে কিন্তু আপনারা দেখবেন যে হ্যাঁ সত্যি কিন্তু সুষ্ঠুভাবে যদি সমস্ত কিছু কমপ্লিট না হয় তাহলে কিন্তু রাষ্ট্রপতি শাসন সেটা চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। তো কবে চালু হবে? দেখুন আমরা জানি যদি পরিস্থিতি সেই রকম খারাপ হয় তাহলে কালকেই চালু হতে পারে, তাই না? তাই আমরা বলতে পারি যে বর্তমান যা নিয়ম বা বর্তমান যা মানে সময়সীমা রয়েছে সেটা হচ্ছে 4 মে 2026। তার মধ্যে যদি আমাদের ওয়েস্ট বেঙ্গলে বা আমাদের পশ্চিমবঙ্গে আমাদের যে রাজ্যে যদি কোনো দল এই ভোটার মাধ্যমে দায়িত্ব না পায় মানে রাজ্য চালানোর জন্য, তাহলে কিন্তু সেটা অটোমেটিকলি রাষ্ট্রপতির হাতে চলে যাবে বা রাষ্ট্রপতির শাসনে কিন্তু পরিণত হয়ে যাবে, আমরা সকলেই জানি। তো এক্ষেত্রে আমরা বলতে পারি তাহলে এই সময়সীমার মধ্যে সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে। অবশ্যই কমপ্লিট হওয়ার কথা, যদি সমস্ত কিছু এভাবে ঠিকঠাকভাবে চলতে থাকে তাহলে তো হয়ে যাবে, কোনো প্রবলেম নেই। কিন্তু আপনারা কি জানেন যে সমস্ত কিছু কি এইভাবেই নর্মালি চলবে? আমরা দেখেছি যখন থেকেই এসআইআর চালু হবে বা যেদিন থেকে চালু হয়েছে অর্থাৎ নভেম্বরের 4 তারিখ থেকে, সেই দিনই কিন্তু কলকাতার রাজপথে
বড় বড় কিন্তু মিছিল আমরা লক্ষ্য করেছি, বা বড় বড় মানুষজন কিন্তু অনেক শয়ে শয়ে মানুষের ভিড় কিন্তু আমরা দেখেছি। এবং যেখানে কিন্তু যাদের ভোট হয়নি, 18 বছর হয়নি, বা যারা জানেই না যে এসআইআর না এসআই হচ্ছে, তারাও কিন্তু সেই আন্দোলনে যোগদান দিয়েছে। এবং সেই আন্দোলনে যোগদান দেওয়ার পরে এই যে আন্দোলনের যে জোরালো ভাব সেটা কিন্তু নিয়ে চলেছে। তো সেক্ষেত্রে আমরা একটা জিনিস যদি লক্ষ্য করি, সেটা হচ্ছে এই যে এসআইআরটা হচ্ছে, এটা যদি না হতো তাহলে আমরা জানতেই পারতাম না যে সত্যি এত পরিমাণ বেশি কিন্তু অবৈধ ভোটার বা অবৈধ কিন্তু রোহিঙ্গা বা মৃত ভোটারদের নাম রেখে দেওয়া বা ডুপ্লিকেট ভোটার কিন্তু রয়েছে। কারণ আপনারা একটা জিনিস চিন্তা করুন, রিপোর্ট অনুযায়ী আমরা যদি দেখি, তো সেক্ষেত্রে নির্বাচন কমিশন দেখেছে যে বাংলার ভোট যেভাবে বাড়ে, তো সেই অনুযায়ী কিন্তু বাড়ছে না, বা তার 2-3 গুণ বা 10 গুণ পরিমাণ কিন্তু বেশি বেড়ে গেছে। অর্থাৎ ধরুন 100 জন যদি জন্মগ্রহণ করে থাকে পশ্চিমবঙ্গে, বা প্রত্যেক বছর যদি 100% ভোট বেড়ে থাকে, তো দেখা যাচ্ছে লাস্ট কিছু বছরে সেই 100% বদলে কিন্তু দেখা যাচ্ছে 500% ভোটার বেড়েছে। তো সেক্ষেত্রে ডাউট তো হবেই। তাই কিন্তু এই যে নির্বাচন কমিশন, তারা কিন্তু এসআইআরটা করে থাকে। এবার এসআইআরটা তাদের কবছর পরে করতে হবে বা কখন কখন করবে, তারা কিন্তু নিজেরাই করে সিলেকশন করে। তো সেক্ষেত্রে কোনো কোনো জায়গায় 5 বছরও একবার করতে পারে যদি মনে হয় যে করা প্রয়োজন রয়েছে। আবার কখনো কখনো দেখা যাচ্ছে যে 10 বছর পরেও কিন্তু করতে পারে। অর্থাৎ রিভিশন তো যখন তখনই হতে পারে, কিন্তু স্পেশাল যেটা রিভিশন বলা হচ্ছে, অর্থাৎ এসআইআর স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, সেটা কিন্তু তাদের ডিমান্ড অনুযায়ী করতে পারে যে এখন আমাদের প্রয়োজন, কারণ এখন ভোট হতে চলছে এই রাজ্যে, তো ভোটের আগে একবার ভোটার লিস্ট ঠিকঠাক রয়েছে কিনা সেটা আমরা চেক করে দেখে নিতে চাই। তো সেক্ষেত্রে কিন্তু চেক করতে গেলেই বা এই যে স্পেশাল ভোটার রিভিশন, সেটা কিন্তু তারা করতেই পারে। আর এই যে ভোটার ভেরিফিকেশন, সেটা আমরা দেখেছি বিহারের ক্ষেত্রে 11টা ডকুমেন্ট ছিল। সেই 11টা ডকুমেন্ট যদি আপনি দিতে পারতেন, আর না হলে 2003 সালে লাস্ট এসআইআর হয়েছিল বিহারে, সেক্ষেত্রে 2003 সালের ভোটার লিস্টে যদি নাম দিতে পারতো, তাহলে কিন্তু তাদের নাম অটোমেটিকলি চলে আসতো ড্রাফট লিস্টে, এবং তারা কিন্তু বৈধ ভোটার হিসাবে গণ্য করতো। কিন্তু যাদের নেই তাদেরগুলো বাদ পড়ে যায়। সিমিলারলি আমরা দেখতে পেয়েছি বাংলার ক্ষেত্র, যে 2002 সালের যে ভোটার লিস্টে, সেখানে যদি আপনাদের নাম থেকে থাকে ফ্যামিলির কারো, তাহলে কিন্তু আপনারা সরাসরি ড্রাফট লিস্টে নাম তুলে নিতে পারেন, বা ওই যে 13টা ডকুমেন্ট দিয়েছে সেগুলোর মধ্যে যেগুলো একটা যদি আপনি দেখাতে পারেন, তাহলে কিন্তু আপনাদের নাম ড্রাফট লিস্টে চলে আসবে, বা 2026 সালের 7ই ফেব্রুয়ারি যে নতুন ভোটার লিস্ট প্রকাশিত হবে, সেখানে কিন্তু আপনাদের নাম থাকবে। কিন্তু বাকি যারা এই ভেরিফিকেশন করাতে পারবে না, তাদের নামগুলো কিন্তু বাদ পড়ে যাবে। এবং এই এত পরিমাণ ভোটার কার্ড যদি বাদ পড়ে যায়, তাহলে কিন্তু একটা দেখা যেতে পারে যে সরকারের বিরুদ্ধে একটা বড়সড় আন্দোলন কিন্তু হতে পারে। যদি এই বড়সড় আন্দোলন হয়, তাহলে সেটাকে যদি কন্ট্রোল না করা যায়, তাহলে কিন্তু আমরা দেখতে পারি যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু রাষ্ট্রপতি শাসন ঠিক বলছে, রাষ্ট্রপতি শাসন কিন্তু জারি হতে পারে। আর যদি সমস্ত কিছু স্মুথলি হতে দেওয়া হয়, ধরুন যেরকম এসআইআর হতে দেবো না, হতে দেওয়া হচ্ছে, আরামসে যদি সমস্ত কিছু হয়ে যায়, যদি এই ড্রাফট লিস্ট প্রকাশ হওয়ার পরে যদি কোনো রকম বিক্ষোভ না হয়, তাহলে তো সমস্ত কিছু আরামসেই চলবে, কোনো রকম রাষ্ট্রপতির শাসন জারি হওয়ার কিন্তু চান্সেস নেই। কিন্তু আমরা সময়ের সাথে সাথে দেখব যে সেটা হচ্ছে কি না, সমস্ত কিছু সুষ্ঠুভাবে পরিচালনা হচ্ছে কি না, বা এই যে ড্রাফট লিস্ট প্রকাশ হওয়ার পরে এই যে এত পরিমাণ ভোটারদের নাম বাদ পড়বে, তারা সত্যিই অবৈধ ছিল কি না, সেগুলো ভেরিফাই চেক আপ করে তারপরেই কিন্তু এই আন্দোলন জোরালো বা না জোরালো হতে পারে। কেননা এই যে ভোটার লিস্ট বাতিল হচ্ছে, তারা যদি সত্যি বৈধ হয়ে থাকে, তাহলে তারা তো আন্দোলন করবেই, তাদের কাছে তো থাকবেই, কারণ বৈধ ভোটারদের নাম পড়লে আমিও আন্দোলনে নেমে পড়বো, তাই না? কারণ কোনো বৈধ ভোটারের নাম কাটা যাবে না। শুধুমাত্র কাদের নাম কাটতে হবে? শুধুমাত্র যারা অনুপ্রবেশকারী, মৃত ভোটার, অবৈধ বাংলাদেশি, ডুপ্লিকেট ভোটার, 3-4 জায়গায় নাম রয়েছে, সেই রকম ভোটারগুলোর নাম বাদ কিন্তু দিতে হবে ভোটার লিস্ট থেকে, এবং পরবর্তীতে যেন স্বচ্ছ ভোটার লিস্ট থাকে, সেটাই কিন্তু আমরা আশা রাখছি। তাহলে আপনারা এটুকু বুঝতে পারলেন যে ভবিষ্যৎবাণী কে কী করলো, সেটার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে পরিস্থিতি কি হচ্ছে আমাদের রাজ্যের। কারণ আপনারা সকলেই জানেন যে আমি যদি হেরে যাই, কি ধরুন আমি বুঝে গেছি যে এবার আমি আর জিততে পারবো না, সেক্ষেত্রে আমি মরি কি বাঁচি, আমি তো চেষ্টা করবো, আমি জান প্রাণ লাগিয়ে দেবো যে যেভাবে হোক এবার আমাকে এটা করতে হবে। কারণ আমরা জানি অনেক সময় আমরা হাল ছেড়ে দিই না। ধরুন আপনার কাছে 100 টাকা রয়েছে, আপনি 99 রুপিস হেরে গিয়েছেন কোনো একটা খেলাতে, লুডো খেলছিলেন, লুডো খেলতে খেলতে দেখা যাচ্ছে 100 টাকার মধ্যে আপনি 99 টাকা হেরে গেছেন। তাহলে ওই যে আপনার কাছে 1 টাকা বেঁচে রয়েছে, সেটাকে আপনি কি করবেন? আপনি জানেনই হেরেই যাবেন, বা আপনি 1 টাকা দিয়ে ওই 99 টাকা রিকভারি করতে পারবেন না, সেক্ষেত্রে আপনি 1 টাকার উপরে মনে করুন জান প্রাণ লাগিয়ে দেবেন যে কোনো মতো এই 1 টাকা দিয়ে না 5 টাকা বানিয়ে নিই, 5 টাকা দিয়ে 50 টাকা বানাবো, তারপর কোনো মতো 99 টাকা কিন্তু লস রিকভার করে নেব। তো এটা অনেকটাই কঠিন করাটা,
কিন্তু অসম্ভব কিছু নয়, হতেই পারে, তাই না? তো সেক্ষেত্রে আমরা যদি দেখি, এই যে মাননীয়া আমাদের রয়েছে, তিনি কিন্তু ভয় পাচ্ছেন, কিন্তু আমি আশা করি যে মাননীয়া সত্যিই ভালো কাজ করেছেন মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য, লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে কৃষক বন্ধু আরও অন্যান্য ভাতা। তো সেক্ষেত্রে ওনার অত ভয় পাওয়ার দরকারই নেই, কারণ এই যে ভোটার কার্ডগুলো বাতিল পড়ছে এগুলো তো ভুয়ো, তাই না? এগুলো তো আর মানে সত্যি সত্যি ভোটার নয়, এগুলো তো ভগবান ভোটার। সেক্ষেত্রে এগুলো বাদ পড়ে যাক, মানুষ তো আপনাকে পছন্দ করেই, তো সেক্ষেত্রে আপনি ভোটে জিতবেনই, আর আমরা আশা করি আপনি থাকবেনই। তো সেক্ষেত্রে এগুলো নিয়ে আমাদের চিন্তা করার দরকার নেই বা আন্দোলনে নামার দরকার নেই, কারণ যারা বাংলাদেশি রয়েছে তাদের তাড়ানো হচ্ছে, সেক্ষেত্রে আমিও খুশি, আপনারা খুশি, সকলেই খুশি, তাই না? তো সেক্ষেত্রে অবৈধ যারা রয়েছে তাদের যদি তাড়ানো হয় তাহলে কোনো প্রবলেম নেই, কিন্তু বৈধ কারো নাম বাদ পড়লে, যেমন বলেছে যে রাস্তায় নামবো, আমরাও নামবো, দিল্লি ঘেরাও করবো, সমস্ত কিছুই করব, তাই না? কিন্তু বৈধ নাম যদি বাদ না পড়ে, যদি অবৈধ নাম পড়ে, তাহলে কি আপনি রাস্তায় নামবেন? অবশ্যই নামবেন না। তো সেক্ষেত্রে কিন্তু আমরা সুষ্ঠুভাবে হতে দেখতে পারি যে কোনো রকম আন্দোলন হয়নি বা কোনো রকম কিন্তু রাষ্ট্রপতি শাসন চালু হওয়ার যে সম্ভাবনা, সেই রকম কোনো পরিস্থিতি কিন্তু তৈরি হয়নি। তাহলে কিন্তু নর্মালি সব কিছু হয়ে যাবে, নর্মালি রেজাল্ট হবে, নর্মালি ইভিএম বা পোস্টাল ভোট যে গণনার নতুন নিয়ম করেছে সেই অনুযায়ী ভোট গণনা হবে, এবং পরবর্তীতে আমরা আবার পুনরায় কিন্তু আমাদের যে মুখ্যমন্ত্রী বা এই রাজ্যের যে চালানোর যে মানে দায়প্রাপ্ত, সেটা কিন্তু কোন দল পাচ্ছে বা কোন কিসে পাচ্ছে সেটা আমরা নর্মালি দেখতে পাবো। আর একটা জিনিস ভাবুন, যদি সমস্ত কিছু স্মুথলি হয়, নর্মালি হয়, তাহলে আমাদের কোনো আপত্তি নেই, কোন দল থাকলো কোন দল গেল, ঠিকঠাকভাবে যেন সমস্ত কিছু চলে, তাহলেই তো হয়ে গেল। তাহলে কোন দল থাকলো আমরা তো দেখার দরকার নেই, কারণ আপনারা সকলেই জানেন পলিটিক্স পার্টি মানে কি, এই দল যদি চোর হয়ে থাকে তাহলে আরেক দল ডাকাত, এরকম একটা ব্যাপার। তো সেক্ষেত্রে পার্সোনালি আমি তো কোনো পলিটিক্স পার্টিকে পছন্দ করি না, তাই আমি ভাবি যে কোনো পলিটিক্স পার্টি আসুক না কেন, সেটা যেন মানুষের, মনে করুন কোনো, ধরুন আপনার কোনো প্রবলেম হয়েছে, আপনি কেস করেছেন, সেটা যেন দ্রুত সলিউশন হয়। ধরুন আপনি ট্রিটমেন্টের জন্য হসপিটালে গিয়েছেন, আপনার কাছে টাকা নেই, তাই তো আপনি হসপিটালে গিয়েছেন, নাহলে তো আপনি বড় বড় নার্সিংহোমে যেতেন। তো এই যে হসপিটালে আপনি গেলেন, সেখানে যেন আপনার কাছ থেকে এক্সট্রাভাবে কোনো বেআইনিভাবে টাকা না নেওয়া হয়, এক্সট্রা এটা বেড খরচ বা এটা এই খরচ বা ওই খরচ বলে, বা বেড যেটা দিয়ে আপনাদের নিয়ে যাবে, কি বলে ওটা আমার মনে পড়ছে না, সেটা দিয়ে নিয়ে যাওয়ার 100 টাকা চার্জ, এরকম কিন্তু আমরা দেখে থাকি। এই জিনিসগুলো যেন না হয়, সার্ভিস যেন ভালো পাওয়া যায়। কোনো একটা মনে করুন যে ধরুন কোনো অফিসে গেল, সেখানে যেন আপনাদের ঘুষ টুস দিতে না হয়, এমনি কাজ হয়ে যায়। এইরকম ঘটনা যদি থাকে বা এইরকম যদি কোনো দল থাকে, তাহলে সেই সব দলকে কিন্তু আমরা মানে দীর্ঘদিন বাঁচিয়ে রাখতে চাইবো সাধারণ পাবলিক। আপনারা হয়তো বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি। আর আপনারা যদি এরকম হয় যে চাকরি একবার দিচ্ছেন, আবার চাকরি নিয়ে নিচ্ছেন, 10 লাখ টাকা দিয়ে চাকরি নিলাম, 2 বছর চাকরি করলাম, মাস্টার বলে আমাকে ডাকলো, তারপরে আবার দেখছি আমার চাকরি নেই। তো এই যে ঘটনাগুলো, এইরকম যেন না হয়, কারণ সেই চাকরির উপরে ডিপেন্ড করে হয়তো কোনো মাস্টার একটা দোতলা বাড়ি শুরু করেছিল, যেখানে 40 লাখ 50 লাখ বা 80 লাখ টাকার একটা বাজেট ছিল, প্রত্যেক মাসে হয়তো 80,000 টাকা বা প্রত্যেক মাসে হয়তো 50,000 টাকা বা প্রত্যেক মাসে হয়তো 10,000 টাকার একটা কিস্তি চলতো। সেক্ষেত্রে সেই যে ঘটনাগুলো, এবার তাদের যে চাকরিটা নেই, তারা তো বাকি জিনিসগুলো ম্যানেজ করতে পারবে না, তাই না? ধরুন আমি বলি প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে, ধরুন আপনি প্রথমত 10,000 টাকা ইনকাম করতেন, তাহলে সেই অনুযায়ী আপনি খরচ করতেন, পরবর্তীতে আপনি 20,000 টাকা করেন, তাহলে সেই অনুযায়ী আপনার খরচও বেড়ে যায়। ধরুন আপনি 50,000 টাকা করেন, সেক্ষেত্রে আপনার ঘরে এসি লাগিয়ে নেন, তাই না? তো সেই ক্ষেত্রে আপনার যদি 50,000 থেকে যে খরচের মেনটেন আপনি করেছিলেন, সেটা যদি হট করে 10,000-এ আপনার ইনকাম চলে আসে, তাহলে আপনি সেটাকে মেকআপ দিতে পারবেন না, কারণ 10,000 টাকা আপনার এসি বিলে চলে আসবে। তো সেক্ষেত্রে এই প্রবলেম কিন্তু হঠাৎ করে যাদের চাকরি চলে গেছে তাদের হয়। তাহলে এইরকম কোনো ঘটনা যেন না হয়, বা একটা সরকারি চাকরি মানে কি আমরা সিকিউরিটি ভাবতাম যে কোনো রকম আর প্রবলেম নেই, সারা জীবনের জন্য কিন্তু সিকিউরিটি হয়ে গেল যে মান্থলি একটা বেতন আসবেই, কিন্তু সরকারি চাকরি চলে যাচ্ছে, আপনারা বুঝতে পারছেন। সেক্ষেত্রে মানে কি বলবো, প্রাইভেট সেক্টরের মতো ব্যাপার হয়ে গেল। তো সেক্ষেত্রে এই যে এসআইআর, সেটা কিন্তু দরকার ছিল, যে ভুয়ো তথ্যগুলো ছিল সেগুলোকে বের করার জন্য, বা ভুয়ো ভোটার লিস্টে যাদের নাম ছিল, বা ভুয়ো ভোটারগুলো যেগুলো ভোটার লিস্টে নাম তুলিয়ে বসেছিল এবং ভারতীয় সমস্ত রকম সুবিধা নিচ্ছিল, সেগুলো থেকে কিন্তু তারা বঞ্চিত হবে। এবং আমরা আশা রাখছি যে খুব সুন্দরভাবে এসআর কমপ্লিট হবে, কোনো রকম আমাদের রাজ্যে রাষ্ট্রপতি শাসন চালু হবে না, এই নিয়েই কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি, এবং দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। এখন তো কেবল শুরু, চারিদিকে তো আমরা দেখতে পাচ্ছি রোহিঙ্গায় ভরে রয়েছে, শেষ পর্যন্ত কত রোহিঙ্গা এখানে থাকে বা কত রোহিঙ্গা কিন্তু পালাতে বাধ্য হয়, সমস্ত কিছু আমরা দেখব পরপর। আপনাদের অবশ্যই মতামত জানাবেন যে আমাদের বাংলার ক্ষেত্রে কতগুলো ভুয়ো ভোটার কিন্তু বাদ পড়তে পারে, বা কত লক্ষ ভোটার কিন্তু বাদ হতে পারে, সেটা একবার কমেন্টে অবশ্যই জানাবেন। তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি, ধন্যবাদ।